শিক্ষা ও সংস্কৃতির পাঠশালা আরণ্যক একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বেশ অনেকটা দিন পরে আমরা আজকে আবার পাঠশালায় ফিরলাম। এর আগে আমরা নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের 3টে অধ্যায় শেষ করে ফেলেছি। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত এবং ইলিয়াস। আশা করছি এই ক্লাসে তোমাদেরকে যা পড়ানো হয়েছে তার উপর তোমরা আবার নতুন করে স্টাডি করেছো, অর্থগুলোকে নতুন করে পড়েছো এবং পাঠগুলোকেও খুব সুন্দরভাবে সাজিয়ে পড়িয়ে নিয়েছো। এবার আমরা আজকে যে নতুন অধ্যায়ে প্রবেশ করব সেটা হচ্ছে একটা গল্প। গল্পের নাম দাম। অনেকটা রিল্যাক্স মুডে আমরা আবার পড়তে পারবো, কারণ এটা একটা গল্প যাকে আমরা সবাই কিন্তু ভীষণ ভালোবাসি। তো গল্পের নাম হচ্ছে দাম। গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে প্রথমে 2-4 কথা বলবো। তোমরা যারা কার্টুন দেখতে ভালোবাসো তারা অনেকেই দেখেছো টেনিদা বলে একটা কার্টুন ছিল। সেই কার্টুনের মধ্যে বলা হতো পটলডাঙ্গার আমরা কজন বিখ্যাত 4 মূর্তিমান। কারা? টেনিদা, ক্যাবলা, হাবুল, প্যালা। খুব বিখ্যাত কমিক্স। তার রচয়িতা এই নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে বা আসল নাম হচ্ছে তারকনাথ গঙ্গোপাধ্যায় এবং তার ছদ্ম নাম হচ্ছে, অর্থাৎ এই নামেও তিনি লেখালেখি করেছেন, সেটা হচ্ছে সুনন্দ। তাহলে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে তারকনাথ গঙ্গোপাধ্যায় এবং তার ছদ্ম নাম হচ্ছে সুনন্দ। এই নারায়ণ গঙ্গোপাধ্যায় 1917-তে জন্মগ্রহণ করেছিলেন। আজকে আমরা যে গল্পটা পড়ব, দাম গল্প, সেটা 1365 বঙ্গাব্দে তরুণের স্বপ্ন বলে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কি নাম পত্রিকার? তরুণের স্বপ্ন বলে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1365 বঙ্গাব্দে। কত? 1365 বঙ্গাব্দে। এছাড়া এই গল্পটা এক্সিবিশন বলে একটা গ্রন্থ আছে। গ্রন্থের নাম কি বললাম? এক্সিবিশন। এক্সিবিশন গ্রন্থের 9 সংখ্যক গল্প। এক্সিবিশন একটা গ্রন্থের নাম। এই গ্রন্থের 9 সংখ্যক গল্প হচ্ছে দাম। তাহলে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম বা আসল নাম হচ্ছে তারকনাথ গঙ্গোপাধ্যায়। তার ছদ্মনাম কি? সুনন্দ। তরুণের স্বপ্ন পত্রিকায় 1365 বঙ্গাব্দে আমাদের এই পাঠ্য গল্পটি দাম, সেটা প্রথম প্রকাশিত হয়েছিল। পাশাপাশি এক্সিবিশন গ্রন্থের 9 সংখ্যক গল্প হচ্ছে এই দাম। এটুকু আমরা বুঝলাম। এবারে সরাসরি আমরা প্রবেশ করব কোথায়? গল্পে। এই গল্পের সঙ্গে তোমরা অনেকেই নিজেদের জীবনের কিছুটা মিল খুঁজে পাবে, কেননা এখানেও একজন শিক্ষার্থীর কথা বলা আছে, যে শিক্ষার্থী একটা বিশেষ বিষয়কে ভয় পেত। আমরা প্রত্যেকে যারা পড়াশোনা করি প্রত্যেকেই কোনো না কোনো একটা সাবজেক্টে আমাদের দুর্বলতা থাকে এবং সেটাকে আমরা বাঘের মতো ভয় পাই। এখানে আমরা যার কথা পড়বো, যে শিক্ষার্থীর কথা পড়বো, সে হচ্ছে, তার নাম হচ্ছে সুকুমার। কি নাম? সুকুমার। আর সুকুমার যাকে বাঘের মতো ভয় করত, সুকুমার সহ অনেক ছাত্রেরাই যাকে বাঘের মতো ভয় করত, তিনি হচ্ছেন কে? তিনি আর কেউ নন, তিনি অঙ্কের মাস্টার মশাই। এই অঙ্কের মাস্টার মশাই এবং সুকুমারকে নিয়েই আমাদের আজকের এই গল্প দাম। প্রত্যেকে পাঠ্য বইটা হাতে নিয়ে বসবে। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক। কোন ভদ্রলোক? ভদ্রলোক হচ্ছেন এই অঙ্কের মাস্টার মশাই। স্কুলে সবার কাছে ভীষণ আতঙ্কের মানুষ ছিলেন এই
অঙ্কের মাস্টার মশাই। আমাদের অঙ্ক কষাতেন, আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি। খড়ি মানে যেটাকে আমরা চক বলি, সেটাই হচ্ছে খড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুড়ে দিয়ে তৎক্ষণাৎ আরেকটা তুলতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। অর্থাৎ এই মাস্টার মশাই ঝড়ের গতিতে অঙ্ক করতে পারতেন। তিনি তার বিষয়ে, এই মাস্টার মশাই নিজের বিষয়ে পারদর্শী, এটুকু আমরা বুঝে গেছি। এই কারণেই তিনি একবার মাত্র চোখ বুলিয়ে ঝড়ের গতিতে বোর্ডে গিয়ে অঙ্ক করতে পারতেন। সেজন্য আমরা বলবো তিনি সত্যি তার বিষয়ে পারদর্শী। কিন্তু তার মধ্যে যেটার অভাব ছিল সেটা হচ্ছে ধৈর্যের। কিসের অভাব ছিল? অভাব ছিল ধৈর্যের। এবং এই ধৈর্যের অভাব ছিল বলেই কিন্তু চক ভেঙে গেলে সে টুকরো দুটো ছুড়ে দিতেন ছাত্রদের দিকে। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপর খড়ি বুলিয়ে চলেছেন। এটা তার দক্ষতার কথাই বারবার করে বলা হচ্ছে। অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায়, ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। যারা ক্লাসের মধ্যে সব থেকে ভালো শিক্ষার্থী, যারা ছাত্র, যারা তারা পর্যন্ত তার ভয়ে কিন্তু ভীত হয়ে থাকতো। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচন্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। অর্থাৎ তিনি দমন পীড়ন চালাতেন। আগে আমরা যখন পড়াশোনা করেছি, বা আমাদের আগেও যারা পড়াশোনা করেছেন, যখন মাস্টার মশাই বা দিদিমণিরা ক্লাসরুমে আসতেন, একটা লম্বা ছড়ি নিয়ে বসতেন, বকাও দিতেন, ছড়ি ঘোরাতেন, সবটাই করতেন। দিনের পর দিন সময় পেরিয়ে যাওয়ার পর এই জিনিসগুলো কিন্তু ক্লাসরুম থেকে বিদায় নিয়েছে। এইগুলোকে এখন দমন পীড়নের মধ্যেই কিন্তু ফেলা হয়। তো আমরা যে মাস্টার মশাইয়ের কথা এখানে পড়ছি, তিনি এই দমন পীড়নমূলক নীতিতেই কিন্তু বিশ্বাসী ছিলেন। যারা ক্লাসের খুব ভালো শিক্ষার্থী, তারা পর্যন্ত তাকে ভয় করত এই দমন পীড়নের জন্য। একে ধৈর্যের অভাব, তার উপর দমন পীড়ন। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না? এই লাইনটা আন্ডারলাইন করবে। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। অঙ্ক না পারাটা একটা বিরাট অপরাধ তার কাছে। তাহলে তার ভয় সকলে ভীত হবে না কেন? তার এই কথাবার্তায় ক্লাস ফাটিয়ে হুঙ্কার সকলের মনে কিন্তু আতঙ্ক সৃষ্টি করতো, আমরা বুঝে নিয়েছি। আর এই যে আমরা সুকুমারকে দেখছি, সে বলেই দিয়েছে তার নাকি টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইতো না। অর্থাৎ অর্থাৎ সে কি ছিল? অঙ্কে অঙ্কে দুর্বল। মাস্টারমশাইয়ের ছাত্র সুকুমার ছিল অঙ্কে দুর্বল। আচ্ছা, তাও উনি পারতেন। ওর চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই। বলতেন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না, এখানে তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে। যদি সেখানে যেতে চাস তাহলে। অনেকটা ইউরোপিয়ান ক্লাবগুলোর মতো। পরাধীন ভারতবর্ষে ইউরোপিয়ান ক্লাবের বাইরে লেখা থাকতো ডগস অ্যান্ড নেটিভস আর নট অ্যালাউড। তেমনি ভাবে মাস্টারমশাই একটা গল্প বানিয়েছিলেন প্লেটোর দরজায়। প্লেটো একজন দার্শনিকের নাম, বিশ্বখ্যাত দার্শনিক, বিশ্ব বরেণ্য দার্শনিক। সেই দার্শনিকের দোরগোড়ায় নাকি লেখা ছিল যে যে অঙ্ক জানে না, তার দরজায় তার প্রবেশ কিন্তু নিষেধ। এমনকি স্বর্গের দরজা নিয়েও ভয় দেখাতেন, যেন অঙ্কে না পারলে স্বর্গেও কিন্তু তারা ছাত্ররা পৌঁছতে পারবে না। এরকম একটা গল্প তিনি তৈরি করেছিলেন। স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে, এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি। তাছাড়া যে স্বর্গে পা দিয়ে জ্যামিতির এক্সট্রা কষতে হবে, কিংবা স্কোয়ার মেজরের অঙ্ক নিয়ে বসতে হবে,
সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতুম। এখানে এখানে খানিকটা বিদ্রুপাত্মক ভঙ্গিতে বলা হয়েছে, মাস্টারমশাইকে নয়, সাবজেক্টকে, অঙ্ক সাবজেক্টটাকে বিদ্রুপ করে খানিকটা মজা নিয়ে কথাটা বলা হয়েছে। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে আমরা রেহাই পেলুম, মাস্টারমশাইয়ের হাত থেকেও, কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। এমএ পাশ করার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো, অথচ একটা অঙ্ক আমার মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁতে ঘষে বলছেন, মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও আমি ঘামে নেয়ে জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে, চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। তাহলে সুকুমার বড় হবার পর যখন পরিণত হলেন তখন তার পেশা কি ছিল? তিনি কলেজে কলেজে বাংলা পড়ান। কি করেন? কলেজে বাংলা পড়ান, অর্থাৎ তিনি একজন অধ্যাপক। সুকুমার একজন অধ্যাপক। সুকুমারের মনে এই অঙ্ক ভীতি একটা ট্রমার মতো আকার ধারণ করেছিল, একটা আতঙ্কের মতো আকার ধারণ করেছিল। সেজন্যই মাঝে মাঝে স্বপ্নে সেই ট্রমাকে বারবার সে ফিরে ফিরে আসতে দেখতো এবং তারপর ঘেমে নিয়ে জেগে উঠে বাস্তবে ফিরে আসতো। এটুকু আমরা বুঝতে পারলাম। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তারা জানালেন সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি। অতএব এই যে ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা, এটা বলতে কি বোঝানো হয়েছে? ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ, এই মিত্র মানে জানো বন্ধু, ইন্দ্র দেবতা, চন্দ্র মানে চাঁদ, বরুণ একজন দেবতা। এইখানে ইন্দ্রচন্দ্র মিত্র বলতে, বরুণ বলতে এই গল্পে সাহিত্যের তাবড় ব্যক্তিদের কথা বলা হয়েছে। তাদের কথা, সাহিত্যের যারা তাবড় ব্যক্তি, যারা নিয়মিত লেখালেখি করেন, এই পত্রিকায় তারা কেউ লিখতে চাননি। অতএব তারা সুকুমারের কাছে এসে পৌঁছে গেছে, একটা লেখা দিতে হবে। এবার বলা হচ্ছে, অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। আন্ডারলাইন করবে, প্রীতির ব্যাপার, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। এই লাইনটা আন্ডারলাইন করবে। কাগজ কলম নিয়ে বসে গেলুম। মনে এলো মাস্টার মশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়েই। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়। লেখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলাম, সেটা বলাই বাহুল্য। সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলাম। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। এই লাইনটা নিচে দাঁড়াবে, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। কোথায় বলা হয়েছে? কোন গল্পে? দাম গল্পে। এটা কার কথা? এটা হচ্ছে সুকুমারের কথা। সে একটা পত্রিকায় মাস্টারমশাই সম্পর্কে, অঙ্কের মাস্টারমশাই সম্পর্কে এই কথাটা লিখেছিল। তার প্রমাণ আমি নিজেই। মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলাম তাও ভুলেছি। এখন 2 আর 2 এর 4 না 5 হয়, তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। অর্থাৎ প্রশংসা এখানে নেই। মাস্টারমশাইয়ের কাছ থেকে জীবনের যে ট্রমাটা তিনি উপহার পেয়েছেন, সুকুমার উপহার পেয়েছেন বা পেয়েছে, সেটাকে সুকুমার সুন্দর কল্পনার রং মিশিয়ে, খাদ মিশিয়ে গল্প বানিয়ে কর্তৃপক্ষের কাছে দিল। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। কত টাকা? এটা দাঁড়াবে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। অঙ্ক শেখাটাকে বলছে না, সে বলছে অঙ্ক আমি শিখতে পারিনি, কিন্তু মাস্টারমশাইয়ের কাছ থেকে নগদ লাভ বলতে এই মাস্টারমশাইয়ের গল্প বিক্রি করে আমি 10টি টাকা পেলাম। এটা হচ্ছে মাস্টারমশাইয়ের কাছ থেকে তার লাভ। তারপরে আরো অনেকদিন পার হয়ে গেল।
সে লেখার কথা ভুলে গেলুম মাস্টার মশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। মানুষ যা হয়, মানুষ জীবনে ব্যস্ত হয়ে পড়ে। পুরনো ভালো লাগা, খারাপ লাগা সবকিছুকে পেছনে ফেলে মানুষ সামনের দিকে এগিয়ে যায়, জীবনে মানুষ ব্যস্ত হয়ে পড়ে। সুকুমারের ক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। সে পেছনের কথাগুলো, ফেলে আসা কথাগুলো অনেকটা ভুলে গেছে, কিংবা সেখানে তাকানোর তার কোনো ফুরসত নেই। সে জীবন নিয়ে এখন ব্যস্ত। এমনি সময়ে বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো। কোথাকার? বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে তার ডাক এলো। ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়। এইসব উপলক্ষে বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। এটাও আন্ডারলাইন করবে, এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। কার কথা বলা হয়েছে? কে বলেছে? সুকুমার বলেছে। কোথায় যাওয়া প্রসঙ্গে? কলকাতা থেকে বাংলাদেশে যখন সে পৌঁছে গেল তাদের আমন্ত্রণে, তখন সে কথা বলেছে। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। আমি সুযোগটা ছাড়তে পারলুম না। আজকে আমাদের গল্প এটুকুই, পাঠ্য এটুকুই পড়বো আমরা, এটুকুই শিখলাম। এখানে আমরা যেটুকু বুঝলাম, এখানেও দুজন চরিত্রকে পেলাম সুকুমারকে, পেলাম অঙ্কের মাস্টার মশাইকে। তার সঙ্গে সঙ্গে অনেকগুলো ছাত্রের কথা আমরা জানতে পারলাম যারা সুকুমারের মতোই এই অঙ্কের মাস্টার মশাইকে কিন্তু প্রচন্ড ভয় পেত। কেন ভয় পেত? একদিকে মাস্টার মশাই তো তার নিজের বিষয়ে পারদর্শী বা দক্ষ ছিলেনই, পাশাপাশি তার ধৈর্যের অভাব ছিল, এবং এই ধৈর্যের অভাবকে এবং তার রাগকে সবাই নিজের জীবনে একটা আতঙ্ক বানিয়ে নিয়েছিল, যেমন বানিয়ে নিয়েছিল সুকুমার নিজে। কারণ সুকুমার অঙ্কে ছিল দুর্বল, এবং এই মাস্টারমশাইয়ের বক্তব্য ছিল যে অঙ্ক পারে না সে পুরুষ মানুষ নয়, অর্থাৎ অঙ্ক না পারলে তার পৌরুষ নিয়ে খোঁটা দেওয়া হতো। কাজেই যারা ক্লাসের সবচাইতে ভালো ছাত্র তারাও কিন্তু এই মাস্টারমশাইকে ভয় করে চলতো। মাস্টারমশাই আরো উদাহরণ দিতেন। প্লেটোর দোরগোড়ায় নাকি লেখা রয়েছে অঙ্ক না পারলে সেখানে যাওয়া যায় না, আবার স্বর্গের দরজাতেও নাকি লেখা রয়েছে অঙ্ক না পারলে সেখানে যাওয়া যায় না। এইগুলো গল্প দিয়ে 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 তিনি স্টুডেন্টদেরকে বা ছাত্রদেরকে ভয় দেখাতেন। সময় পার হলো, সুকুমার একটা কলেজে তখন বাংলা পড়ায়। সময় পেরিয়ে যাওয়ার পর, বহুদিন সময় পার হয়ে যাওয়ার পর তার কাছে লেখার একটা আবদার আসে, এবং সেই লেখা কাকে নিয়ে সে লেখে? সে এই লেখাটা লেখে সেই অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে, যে তার কাছে তার জীবনে একটা ট্রমা হয়ে দাঁড়িয়েছিল। এবং তারপর আমরা দেখব এই লেখা হওয়ার পরেও বেশ অনেকটা দিন কেটে গেল, তারপর সুকুমার পৌঁছে গেল বাংলাদেশের কোনো একটা জায়গায় বক্তৃতা দিতে। আজকে আমাদের এটুকুই পাঠ্য, আমি যেটা বললাম এখান থেকে পুরোটাকে রিডিং পড়বে, যেটুকু পড়ালাম সেটুকুকে রিডিং পড়বে। অর্থ এখানে বুঝতে সমস্যা হওয়ার কথা নয়, সবটুকু পড়ে যেটা বুঝতে সমস্যা হবে এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা জানাবে। তোমরা আরো বেশি করে আরণ্যক একাডেমি ভিডিওগুলি দেখো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এবং বেশি বেশি করে সকলে শেয়ার করো। ধন্যবাদ।